হুম, রান্না প্রচুর পরিমাণে করি। দেখেন কোন যাবে হচ্ছে গিয়ে এখানে শেয়ার মার্কেটে শেফের চাকরি খাও। জ্বলতে আগুনে ভরসা না ফাগুনে। আসসালামু আলাইকুম। সকলে একটু বন্ধু বান্ধবদের একটু মেনশন দিয়ে দেন, এবং যারা হচ্ছে মাহফুজা আনিকা, ওয়ালাইকুম আসসালাম। জ্বলেতে আগুনে বর্ষা বা ফাগুনে। আচ্ছা, আজকে আমাদের যে হচ্ছে গিয়ে কি পড়ার যে হচ্ছে গিয়ে কি বিষয় ছিল, সেটার নাম কি? সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা। আচ্ছা, সবাই আগে একটু প্রাথমিকভাবে সিরাজউদ্দৌলা যে নাটকটা আছে সেই নাটকটা নিয়ে একটু বলেন তো। সিরাজউদ্দৌলা আসলে কি শক্তির কাছে হারছে, নাকি সিরাজউদ্দৌলা কূটবুদ্ধির কাছে হারছে? একটু সবাই কমেন্ট করবো আমরা প্লিজ। সিরাজউদ্দৌলা আসলে কি শক্তির কাছে হেরে গেছে, নাকি হচ্ছে গিয়ে কি কূটবুদ্ধির কাছে হেরে গেছে? সবাই একটু কমেন্ট করবো আমরা প্লিজ। এই এখনো অনেকে আসে নাই, একটু মেনশন দিয়ে দাও না প্লিজ। একটু যারা যাদেরকে হচ্ছে গিয়ে কি চিনো একটু মেনশন দিয়ে দাও। আর আমাদের টেলিগ্রাম গ্রুপে আগের মেসেজগুলো চেক না করে তোমরা হইতেছে প্রশ্ন করো তো অনেক, তো তোমরা নিজেরা একটু ইন্টিমেসি বাড়াও, মানে তোমাদের ভিতরে যে হচ্ছে গিয়ে কি ইন্টিমেসিটা কম আছে সেই কমটা হইতেছে বাড়াও। লেখো খাতার ভিতরে যে সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা কূটবুদ্ধির কাছে হেরে গেছে। হ্যাঁ, তোমাদের আরেকটু হইতেছে গিয়ে কি বলি, তোমরা কি জানো যে হইতেছে আমাদের যে থাকতো ব্রিটিশরা যে হচ্ছে গিয়ে কি আসিল, সে ব্রিটিশরা তোমার কি করছে বাঙালিদের সম্পর্কে তারা কি বইলা গেছে? বলছে বাঙালিরা অনেক আমোদ প্রিয় হচ্ছে গিয়ে কি জাতি, তারা সকল কিছুতে মজা নিতে খুব ভালোবাসে, তারা কখনো সিরিয়াস হয় না। এতে করে তাদের জাত ধর্ম বংশ নির্বিশেষ হয়ে গেলেও তারা কি করে মজা পায় খুব। আমি সিরাজউদ্দৌলা নাটকের তোমরা যতটুকু পর্যন্ত ভগবান গোলায় বা কয়েকখানা পর্যন্ত হচ্ছে গিয়ে কি পড়ছো, এর পরের লাইনগুলো আমি বলি। একটা যে সবসময় মনে রাখবা যে সিরাজউদ্দৌলা নাটকটা তুমি যদি সম্পূর্ণ ভাবে হইতেছে গিয়ে কি পড়ো, তুমি বাংলার অনেক কিছু জানতে পারবা। যেরকম তো হচ্ছে গিয়ে কি যখন সিরাজউদ্দৌলার যখন পরাজিত হয়ে যায়, তখন লর্ড ক্লাইভ চাইছিল যে সিরাজউদ্দৌলার যেই দেহাবশেষ আছে, মানে লাশটা আছে, সেই লাশটা যেন সে চুপে চাপে মাটি দিয়ে ফেলাইতে পারে। তখন মীর মিরন, মানে হচ্ছে গিয়ে কি মীর জাফর আলী খানের যে ছেলে ছিল, সে বলছে না, এইটা করা যাবে না। কয় কি করতে হবে? বাঙালির যে হচ্ছে গিয়ে কি যে উদ্যম শক্তি আছে, বাঙালির যে হচ্ছে আগ্রহ ছিল, সেই আগ্রহটা দমায়ে ফেলতে হবে। কয় তাহলে কিভাবে দমাইতে হবে? কয় সিরাজের যে লাশটা ছিল, সেই লাশটা গাধার পিঠে নয় চড়াইয়া পুরো মুর্শিদাবাদ ঘুরাইছিল। কথাটা বুঝতেছো? লর্ড ক্লাইভ তখন মীর মিরনকে বারবার না করছিল যে এটা করা যাবে না, বাঙালিরা উত্তেজিত হয়ে যাবে। মীর মিরন তো বাঙালিদের সম্পর্কে জানতো। তখন মুর্শিদাবাদের ওই পুরো রাস্তায় যখন সিরাজউদ্দৌলাকে গাদার পিটনে চড়াইয়া তার লাশ যখন ঘুরানো হইল, বাঙালিরা তখন তালি দিছে। বুঝতে পারছি? অথচ আমরা কি করছি, এই হইতেছে গিয়ে কি এই হইতেছে গিয়ে কি জিনিসগুলাতে আমরা যে নিজেদের মানে বিলিয়ে দিচ্ছি, নিজেদেরকে বিকিয়ে দিচ্ছি, এইটা আমরা হইতেছে গিয়ে কি বুঝি নাই। এবং তুমি একটা জিনিস দেখো, আমরা বাংলা সিনেমার বদলতে জানতে পারি যে মিশা সওদাগর নায়িকারে পাইলেই কি করে ধর্ষণ করে, কিন্তু যখন হচ্ছে গিয়ে কি লুৎফুন্নেসা
যখন তোমার কি করছিল, লুৎফুন্নেসা যখন সিরাজউদ্দৌলাকে মারা যায় তখন মীর জাফর আলী খান এবং মীর মিরন বাপেও প্রস্তাব দিছে তাকে বিয়ে করার জন্য, পোলায়ও প্রস্তাব দিছে তাকে বিয়ে করার জন্য। তখন লুৎফুন্নেসা বলছে যে এতদিন আমি হাতির পিছনে চড়েছি, এখন আমি গাধার পিছনে কেমনে হচ্ছে গিয়ে কি চড়বো। মানে হাতি হচ্ছে রাজার বাহন, এতদিন আমি রাজার বউ ছিলাম, এখন আমি একটা কুটকৌশল গাধার পিছনে আমি কিভাবে হচ্ছে গিয়ে কি দৌড়াবো। তখন এই সিরাজউদ্দৌলার বউ যে লুৎফুন্নেসা ছিল, তারে চাইলেই কিন্তু মীর মিরন এবং মীর জাফর আলী খান রেপ করতে পারতো, কিন্তু তাকে রেপ করা হয়নি। তাকে এই যে আমাদের যে লালবাগ আছে সেই লালবাগ তারে বেঁধে রাখা হয়েছিল, কথাটা বলতেছে, তিলে তিলে তাকে মারা হয়েছিল। তাহলে তুমি একটা জিনিস দেখো যে যারা পুরুষ তারা কোনোদিন ধর্ষণ করে না, তারা কোনোদিন হচ্ছে গিয়ে কি জোর করবে না, কথাটা কি বুঝতে পারছি। এই জিনিসগুলা তোমাদের অনেক কিছু হচ্ছে গিয়ে কি দেখা দেওয়া দরকার, অনেক কিছু তোমরা বুঝো না। লেখো খাতার ভিতরে যে 4টি অঙ্ক, 12টি দৃশ্য, 4টি অঙ্ক, 12টি দৃশ্য, তারপর লেখো 40টি চরিত্র। 4টি অঙ্ক, 12টি দৃশ্য, আর একটা হচ্ছে 40টি চরিত্র। এই 12টি দৃশ্যের ভিতরে লেখো 8টি অথবা 9টি, 9টি দৃশ্যে নবাব উপস্থিত। 4টি অঙ্ক, 12টি দৃশ্য, 9টি দৃশ্যে নবাব উপস্থিত। 4টি অঙ্ক, 12টি দৃশ্য। এই যে 40টা চরিত্র আছে, সেই 40টা চরিত্রের ভিতরে 29টি হইতেছে প্রধান চরিত্র, 29টি প্রধান চরিত্র এবং 11টি হইতেছে অপ্রধান চরিত্র। অপ্রধান চরিত্র, কথাটা কি বুঝতেছো? তো প্রধান চরিত্র এবং অপ্রধান চরিত্রের ভিতরে পার্থক্য কি? প্রধান চরিত্র হচ্ছে যেমন হলওয়েল, ওয়াটস, তারপর হচ্ছে গিয়ে কি লর্ড ক্লাইভ, তারপরে মীর মিরন, মীর সাফরে, তারপর হচ্ছে গিয়ে কি মতিলাল, মীর জাফর আলী খান, মেহেরুন্নেসা, ঘসিটি বেগম, এগুলাকে বলা হয় প্রধান চরিত্র, যারা কিনা কি করছে তোমার হইতেছে গিয়ে কি এই নাটকের ভিতরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর অপ্রধান চরিত্র আছে কতগুলা, যেমন আমেনা ছিল হচ্ছে গিয়ে কি একটা অপ্রধান চরিত্র, খুব বেশি দৃশ্যে সে ছিল না। লুৎফুন্নেসা একটা অপ্রধান চরিত্র, খুব বেশি দৃশ্যে হচ্ছে গিয়ে কি সে ছিল না। নারায়ণ সিং অপ্রধান চরিত্র, খুব বেশি দৃশ্যের ভিতরে হচ্ছে গিয়ে কি সে ছিল না। তাহলে বলো এই যে 40টা চরিত্রের ভিতরে আছে, সেই 40টা চরিত্রের ভিতরে তোমার প্রধান চরিত্র কয়টি? প্রধান চরিত্র কয়টি? 4টি অঙ্ক, 12টি দৃশ্য, 40টি হচ্ছে গিয়ে কি চরিত্র। প্রধান দৃশ্য কয়টি? তাহলে প্রধান চরিত্র হচ্ছে গিয়ে কি কয়টি? 29টি। আর অপ্রধান চরিত্র কয়টি? 11টি হইতেছে অপ্রধান চরিত্র। ধন্যবাদ। তাহলে হইতেছে গিয়ে কি আমরা একটু দেখলাম। আচ্ছা স্যার, সৈনিক যে ছিল 50,000, ওগুলো কি চরিত্র হবে না? না ভাইয়া, ওগুলো তো চরিত্র না, কারণ সৈনিকরা তো কোনো কথা বলে নেই, বুঝতে পারছি। তারপর হচ্ছে গিয়ে কি লেখো নবাব পক্ষ, তারপর হচ্ছে গিয়ে কি লেখো যে ইংরেজ পক্ষ, ইংরেজ পক্ষ, নবাব পক্ষ। তাহলে নবাব পক্ষে তোমার সৈন্য ছিল কয়টি? সৈন্য ছিল 50,000। আর ইংরেজদের সৈন্য ছিল কয়টি? ইংরেজদের সৈন্য ছিল মানে সৈন্য ছিল মাত্র 5,000। তারপর নবাবের ভিতরে কামান ছিল কয়টি? 50টি। আর ইংরেজদের তোমার হইতেছে গিয়ে কি কামান ছিল কয়টি? মাত্র 13টি। কথাটা কি বুঝতে পারছি? তাহলে নবাবের সৈন্য সংখ্যা কত? 50,000। ইংরেজের সৈন্য সংখ্যা কত? 5,000। নবাবের কামান ছিল কয়টি? 50টি। আর হচ্ছে ইংরেজদের কামান ছিল কয়টি? 13টি। আচ্ছা ঠিক আছে। তারপর হইতেছে গিয়ে কি লেখো এখানে যে হচ্ছে গিয়ে কি মীর মর্দান, মীর মর্দান, তারপর হচ্ছে গিয়ে কি রায়দুল্লভ, তারপর হইতেছে গিয়ে কি সাফরে। এরা কি ছিল? এরা হইতেছে নবাবের পক্ষে ছিল। আর হইতেছে গিয়ে কি মীর জাফর আলী খান, মীর জাফর আলী হইতেছে গিয়ে কি খান। তারপর লেখো শওকত জং, শওকত জং, যাকে আমরা ইয়ার লুৎফর নামে হচ্ছে গিয়ে কি চিনবো। শওকত হচ্ছে গিয়ে কি জং। তারপর হইতেছে গিয়ে কি ঘসেটি বেগম, ঘসেটি বেগম। ঘসেটি বেগমটা চিনো? আমার কাছে কেন যেন মনে হয় যে হচ্ছে গিয়ে কি সিনথিয়া সিমরানের সাথে ঘসেটি বেগমের খুব হইতেছে গিয়ে কি মিল থাকতে পারে। ঘসেটি বেগম এরা কি ছিল? এরা হইতেছে ইংরেজদের পক্ষে, তারা কি করছে? কাজ করছে, বুঝতে পারছি। তারপর একটু লেখো
যে ইংরেজদের প্রতিনিধি, ইংরেজদের প্রতিনিধি, লেখো ইংরেজদের প্রতিনিধি সমান সমান কি ওয়ার্ডস। তাহলে নবাবের দরবারে ইংরেজদের প্রতিনিধি কে ছিল? ওয়ার্ডস, ইউর এক্সেলেন্সি, ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে নবাবের দরবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হচ্ছে কি প্রশ্ন আসছিল। কি প্রশ্ন আসছিল? প্রশ্ন আসছে এরকম ভাবে যে বাংলার বুকে দাঁড়িয়ে বাংলার মানুষের উপর অস্ত্র তোলার অধিকার ইংরেজরা কোথায় পেল? সিরাজউদ্দৌলা এই লাইনটি কার উদ্দেশ্যে বলেছেন? একটা জিনিস মনে রাখবা, সিরাজউদ্দৌলা কোনোদিন লর্ড ক্লাইভের সাথে কথা বলে নাই। কথাটা বলতে পারছি? পুরা বইয়ের ভিতরে তুমি সেদিকে দেখবা না, সিরাজউদ্দৌলা কোনোদিন লর্ড ক্লাইভের সাথে কথা বলে নেই। তাহলে সিরাজউদ্দৌলা কার সাথে কথা বলছে? ওয়াটস এর সাথে। সিরাজউদ্দৌলা তাহলে কার সাথে কথা বলছে বাচ্চারা? ওয়াটস এর সাথে। সিরাজউদ্দৌলা কোনোদিন লর্ড ক্লাইভের সাথে কথা বলেনি। তাহলে আমরা কি বলবো যে সিরাজউদ্দৌলা তাহলে কার সাথে কথা বলছে? সিরাজউদ্দৌলা সবসময় লর্ড ক্লাইভের সাথে হইতেছে গিয়ে ওয়াটস এর সাথে কি করছে? হচ্ছে গিয়ে কথা বলছে। তারপরে বলো গাইস হসপিটালের ডাক্তারের নাম কি? গাইস হসপিটালের ডাক্তারের নাম কি? গাইস হসপিটালের আমাদের বইয়ের ভিতরে আছে যে গাইস হসপিটালের হাতুড়ের ডাক্তার হলওয়েল। হাতুড়ের ডাক্তার কি? হলওয়েল। তাহলে গাইস হসপিটালের হাতুড়ের ডাক্তারের নাম কি? হলওয়েল। বুঝতে পারছি? গাইস হসপিটালের হাতুড়ের ডাক্তারের নাম কি? হলওয়েল। তারপর হচ্ছে গিয়ে কি কলকাতা। কলকাতা বলছে কলকাতার আগের নাম কি ছিল? আলীনগর। অর্থাৎ যখন প্রথম বিশ্বে স্যার নবাব পক্ষে মোহনলাল হবে না, আমি কি লিখছিলাম? কি লাল লিখছিলাম? মোহনলাল ছিল। আমি কি লিখছিলাম মোহনলাল? যদি না লিখে থাকি তাহলে আমি সরি। পুষ্প আপা আমি সরি। আচ্ছা, তাহলে কলকাতা দেখবা যে হচ্ছে গিয়ে কি যখন কলকাতা বিজয় করছে তখন হইতেছে গিয়ে কি সে হইতেছে কলকাতার নাম নবাব সিরাজউদ্দৌলা কি রাখছিল? আলীনগর। আর এই আলীনগরের দেওয়ান নিযুক্ত করছে কাকে? আলীনগরের দেওয়ান নিযুক্ত করছে মানিক চাঁদকে। আলীনগরের দেওয়ান কাকে নিযুক্ত করা হয়েছিল? মানিক চাঁদকে। তাহলে আলীনগরের দেওয়ান নাম কি? মানিক চাঁদকে। ভাইয়া আয় আয় আয়, সিনথিয়া নাম নেওয়া যাবে না, নাম বন্ধ। ওই নামে পৃথিবীতে কোনো আকিকা দেওয়া হয়নি। ঠিক আছে, তাহলে কলকাতার আরেক নাম কি ছিল? আলীনগর। আর আলীনগরের দেওয়ান কে ছিল? মানিক চাঁদ। আলীনগরের দেওয়ান কে ছিল বাচ্চারা? আলীনগরের দেওয়ান কে ছিল? মানিক চাঁদ। তারপর লেখো লবণ। লবণ লেখো ক্রয়। লবণ ক্রয় লেখা হচ্ছে গিয়ে কি 2 আনা 4 আনা। লেখক হচ্ছে মানে ক্রয় 2 আনা 4 আনা। আর হচ্ছে গিয়ে কি লেখো বিক্রয় সমান সমান 2 টাকা 2.5 টাকা। আচ্ছা সরি, আমি লবণটা ভালো করে লিখি। ওই যে নামটা কইয়া সুমাইয়া সিমরানে দিল মেজাজটা গরম কইরা, ওরে মন্ডাই লয় লাইট কানের কোডুল ডেলিভার। ওই যে ক্রয় ঢেলে লিখি। তাহলে লবণ ক্রয় করছে কত? লবণ ক্রয় করছে 2 আনা 4 আনা দিয়ে। আর সেই লবণ বিক্রি করে কত টাকায়? বলছে 2 টাকা 4 টাকায় হইতেছে গিয়ে কি বিক্রি করে। বুঝতে পারছি? আচ্ছা একটু হইতেছে গিয়ে কি দেখেন, একটু হচ্ছে গিয়ে কি দেখেন প্লিজ, একটু দেখেন। বলছে এই যে নবাবের যে দৃশ্য, দ্বিতীয় যে দৃশ্য আছে সেই দ্বিতীয় দৃশ্যে আমরা যে দেখবো যে নবাব কি করছে? নবাব যে হচ্ছে গিয়ে কি সিংহাসনে আরোহণ করলো, ওয়ার্ডস দাঁড়াইলো। ওয়ার্ডস দাঁড়ায় বলছে ইউর এক্সেলেন্সি। বলছে ওয়ার্ডস কয় কি? তোমরা বাংলাটাকে কি মগের মূল্য পাইছো? বলছে না, মগের মূল্য পাই নাই, আমরা তো এখানে ব্যবসা করতে আসছি। ফরাসিরা ডাকাত। তাহলে একটু লেখা রাখো যে ডাকাত বলে সম্বোধন করছে কাকে? ডাকাত বলে সম্বোধন করছে ফরাসিদেরকে। কথাটা কি বুঝতেছ? সুমাইয়া সিমরান সিনথিয়া তোরে কিন্তু লাথি মাইরা নেটওয়ার্কের বাইরে ফালাই দেব। তুই পড়বি, তুই মাইন্ডের কমেন্টে রিপ্লাই দেসকে। হ্যাঁ স্যার এটা কোন টপিক? ঠিক আছে ইমতিয়াজ ভাই আপনি ভালো একটা হচ্ছে গিয়ে কি করছেন। আচ্ছা এমসিকিউ শীট না, অনুধাবন এবং জ্ঞানমূলক শীট দেওয়ার কথা ছিল, এবং আমি যতটুকু শুনছি যে এটা নাকি আমাদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। তারপরেও আরেকবার হচ্ছে গিয়ে একটু চেক করে নেবেন। আচ্ছা দেখেন, বলছে ফরাসিরা হচ্ছে গিয়ে কি ডাকাত। তখন সিরাজউদ্দৌলা বলছে ও ফরাসিরা ডাকাত আর ইংরেজরা অতিশয় সজ্জন ব্যক্তি, তাই না ওয়ার্ডস?
তখন হচ্ছে গিয়ে কি বলছে যে তোমরা কিরকম ব্যবসা করো তা তো আমি জানি, এই লবণ চাষিকে ভিতরে নিয়ে আসো। তো হঠাৎ করে একটা লবণ চাষি আসলো, লবণ চাষি বলল, হুজুর 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 আমার হচ্ছে গিয়ে কি বিচার করুন। বলছে কি? বলছে এই যে ইংরেজরা আছে তারা আমাদের উপর অত্যাচার করতেছে। কইছে কেন? দেখো এই কাজটাই এখন আমাদের পেঁয়াজ ব্যবসায়ীরা এবং হচ্ছে গিয়ে কি আলু ব্যবসায়ীরা করে। আমরা বছরে 1,20,00,000 মেট্রিক টন আলু উৎপাদন করি। যদি তুমি আলুর চিপস আর ফ্রেঞ্চ ফ্রাই যদি দৈনিকও খাও, তাহলে আমাদের বার্ষিক চাহিদা হলো 80 লক্ষ মেট্রিক টন। তাহলে আমাদের 40 লক্ষ মেট্রিক টন আমরা অতিরিক্ত উৎপাদন করি, অথচ আলুর কেজি হলো 60 টাকা, 50 টাকা, 40 টাকা। বুঝতে পারছি? তখন কি করছে ইংরেজরা? এই 2 আনা 4 আনা দরে সকল লবণ কিনে নেয়। কিনা নিয়া তুমি এটা চিন্তা করো, বাংলাদেশের সকল লবণ যদি একটা গ্রুপ এসিআই, মোল্লা বা মেঘনা গ্রুপ যদি হচ্ছে গিয়ে কিনে নেয়, তখন তারা কি করবে? যেই দামে লবণ ছাড়তে চায় সেই দামে লবণ ছাড়তে পারবে। বুঝতে পারছেন বিষয়টা? তো ঠিক একই রকম ইংরেজরা কি করতো? 2 আনা 4 আনা দিয়া লবণ কিন্তু সেই লবণ বিক্রি করতো 2 টাকা 4 টাকা দরে, আবার এই বাঙালিদের কাছেই। যদি তাদেরকে তোমার কি করা হইতো, যে তাদেরকে যদি তাদের নির্ধারিত দামে যদি লবণ দেওয়া না হইতো, তখন তারা কি করতো? জরু তুলে নিয়ে যেত। জরু মানে কি? বউ তুলে নিয়ে যেত, তাকে ধর্ষণ করা হইতো। এবং কি জামাইয়ের সামনে, তুমি একটু চিন্তা করো যে হচ্ছে কি জামাইয়ের সামনে ধর্ষণ করতেছে, জামাই যদি চোখ খুইলা না রাখে তাহলে তার আঙ্গুলের ভিতর দিয়ে খেজুর কাটা ফুটানো হইতো। বুঝতেছি? এত পরিমাণ অত্যাচার আমাদের এই ইংরেজরা হচ্ছে গিয়ে কি করছে, মজুত করে হচ্ছে গিয়ে কি দাম বাড়ায়। ভাইয়া আমি তো সরি। ওয়ালাইকুম আসসালাম। আমি তো সরি ভাইয়া। এই যে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ কালকে দেখা হবে, কালকে দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তখন লেখো যে হচ্ছে গিয়ে কি ইংরেজদের সাথে নবাবের বিরোধ, ইংরেজদের সাথে নবাবের বিরোধ, ইংরেজদের সাথে নবাবের বিরোধ, ইংরেজদের সাথে নবাবের বিরোধ হয়েছিল কয়টি কারণে বাচ্চারা? ইংরেজদের সাথে নবাবের বিরোধ হয়েছিল 3টি কারণে। কয়টি কারণে? 3টি হচ্ছে গিয়ে কি কারণে। 1 নাম্বার, সেটা কি? শওকত জংকে আশ্রয় প্রদান। শওকত জংকে আশ্রয় প্রদান। আশ্রয় হচ্ছে গিয়ে কি প্রদান মানে কি? যে নবাবের যে হচ্ছে গিয়ে কি একটা বড় খালার ছেলে ছিল, মানে মেহরুন্নেসা বা ঘসিটি বেগমের যে ছেলে ছিল, তখন সেই ছেলেকে দুষ্কৃতিকারী বা হইতেছে গিয়ে কি ষড়যন্ত্রের জন্য আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা একটু দেখেন, শওকত জংকে আশ্রয় প্রদান করছে। 2 নাম্বার, কাশিম বাজার কুটিতে অস্ত্র আমদানি। কাশিম বাজার কুটিতে অস্ত্র আমদানি, কুটিতে অস্ত্র আমদানি। কাশিম বাজার কুটিতে অস্ত্র আমদানি। আর 3 নাম্বার, উপঢৌকন না পাঠানো, উপঢৌকন না পাঠানো, না পাঠানো। উপঢৌকন কি পাঠানো? না হইতেছে গিয়ে কি পাঠানো। তাহলে একটু দেখেন যে হচ্ছে নবাবের সাথে ইংরেজদের বিরোধ হয়েছে কয়টি কারণে? 3টি কারণে। একটা হইতেছে গিয়ে কি যখন সে শওকত জং মানে ইয়ার দুর্লভ বা রায় দুর্লভকে তোমার হইতেছে গিয়ে কি করছে, যে থেকে নবাবের যে আখড়া আছে তাকে যখন বের করে দেওয়া হয়েছে, তখন ইংরেজরা তাকে কি দিছে? আশ্রয় প্রদান করছে। তা একটু চিন্তা করো, তোমার শত্রুকে কেউ যদি আশ্রয় প্রদান করে তাহলে তাকে কি তুমি ভালো চোখে দেখবা? না, তাকে অবশ্যই তুমি খারাপ চোখে হচ্ছে গিয়ে কি দেখবা। তাহলে তারপর বলছে আবার কাশিম বাজার কুটি। এখন তোমার কাছে চিন্তা হলো যে ভাই কুটি জিনিসটা কি? একটা জিনিস মনে রেখো, বর্তমানে আমরা যে ইপিজেড বলি, এক্সপোর্ট প্রসেসিং জোন, তোমার হচ্ছে গিয়ে কি
বাংলাদেশের সবচেয়ে বড় ইপিজেট সেটা হলো গিয়ে কি তোমার চট্টগ্রামে, যেটা হইতেছে তোমার কুরিয়া ইপিজেট, কথাটা বুঝতেছো? তো ইপিজেট মানে কি নির্দিষ্ট একটা জায়গা যেখানে বিভিন্ন দেশের হইতেছে গিয়ে কি তোমার যে ফ্যাক্টরি গুলো আছে সেই ফ্যাক্টরি গুলা কাজ করতে পারে। তো নবাবও ঠিক একই রকম ইংরেজদেরকে কাশিম বাজার কুটি দিছিল যে এখানে তুমি ব্যবসা বাণিজ্য করো। তাহলে তুমি যদি ব্যবসা বাণিজ্য করো তাহলে তো তোমার তো এখন অস্ত্র আনার কথা না। তাহলে ইংরেজরা কি করছে, কাশিম বাজার কুটিতে অস্ত্র আমদানি করছে। এবং নবাব যখন সিংহাসনে আরোহণ করছে তখন নবাবকে কোনো উপঢৌকন বা পুরস্কার ইংরেজরা পাঠায় নাই। ইংরেজরা কি করে নাই, পাঠায় হইতেছে গিয়ে কি নাই। তাহলে নবাবের সাথে ইংরেজদের বিরোধ কেন লাগছে আমরা কি বুঝতে পারছি? এবার বলো, নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? বাচ্চারা, নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? সবাই একটু কমেন্ট করবো আমরা প্লিজ। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? উপঢৌকন মানে পুরস্কার। তৌহিদুল ইসলাম, উপঢৌকন মানে পুরস্কার। নবাবের পিতার নাম কি? সিরাজউদ্দৌলার পিতার নাম কি? আমি কিন্তু একটা জিনিস জিজ্ঞেস করছি, সিরাজউদ্দৌলার পিতার নাম কি? সিরাজউদ্দৌলার পিতার নাম কি? কিচ্ছু পড়ে নাই, হারামিরা কিচ্ছু পড়ে নাই। 24 ব্যাচের কে কে আসোস এখানে? কে কে এখানে 24 ব্যাচের আসোস? লাইভতে একানের কোডুল ডেলামো, বিবাস কুমার লেখছে, আলীর বদি খান, জয়নুদ্দিন আহমেদ, তৌহিদুল ইসলাম, সাব্বাস। নবাবের পিতার নাম কি ছিল? নবাবের পিতার নাম জয়নুদ্দিন। জয়নুদ্দিন লেখো। মাতা আমেনা বানু বা আমেনা বেগম, আমেনা বেগম। আরেকটা লেখো খালা সমান সমান মেহেরুন নেসা, খালা সমান সমান মেহেরুন নেসা। তাহলে নবাবের খালার নাম কি? মেহেরুন নেসা, যাকে আমরা ইতিহাসে ঘসিটি বেগম নামে চিনি। কাকে নামে চিনি? ঘসিটি বেগম নামে হইতেছে গিয়ে কি চিনি। বুঝাইতে পারছি? তাই নবাবের পিতার নাম কি? জয়নুদ্দিন। মাতার নাম কি? আমেনা বেগম। আর নবাবের খালাকে, নবাবের খালা হচ্ছে মেহেরুন নেসা বা ঘসিটি বেগম। বুঝাইতে পারছি? নবাবের খালা। তাহলে বলো, ঘসিটি বেগমের আসল নাম কি? যেটা সুমাইয়া সিমরান সিনথিয়া, কেউ বলবা না, আবার এর নাম কেউ বলবা না। ঘসিটি বেগমের আসল নামটা কিন্তু কেউ সুমাইয়া সিমরান সিনথিয়া বলবা না, অন্য নাম বলো। ঘসিটি বেগমের আসল নাম কোনটি? ঘসিটি বেগমের আসল নাম কোনটি? সুমাইয়া সিমরান সিনথিয়া কেউ বলবা না, অন্য নাম বলবা। তাহলে ঘসিটি বেগমের আসল নাম হচ্ছে গিয়ে কি? মেহেরুন নেসা। ঘসিটি বেগমের আসল নাম কি? ঘসিটি বেগমের আসল নাম হইতেছে মেহেরুন নেসা। বুঝতে পারছি? ঘসিটি বেগমের আসল নাম কি? মেহেরুন নেসা। জঙ্গি মানে এই উল্টা পাল্টা না, মেহেরুন নেসা, সাব্বাস। আমি তো মনে করছিলাম তোমরা আবার বুঝি হচ্ছে গিয়ে কি সুমাইয়া সিমরান সিনথিয়া কবা। ঠিক আছে, আমার খালা। আচ্ছা আচ্ছা, মেহেরুন নেসা যাদেরই নাম থাকবে তাদেরকেই মনে করবা যে এরা ঘসিটি বেগম। আচ্ছা, তারপর লেখো গুপ্তচর। গুপ্তচর, আমাদের বইয়ের ভিতরে 2 জন গুপ্তচরের নাম আছে। একজন হচ্ছে নারায়ণ সিং, নারায়ণ সিং, যাকে আমরা হইতেছি গিয়ে কি কি নামে চিনি সবাই? নারায়ণ সিং এর আরেক নাম কি? আরেকটা হইতেছে ওমর বেগ। ওমর বেগ। নারায়ণ সিং এর আরেক নাম কি? নারায়ণ সিং এর আরেক নাম কি? একটা পোলাপান পড়ে না, রাইসুল জুলহা। একটা পোলাপান হচ্ছে গিয়ে কি বাসার ভিতরে পড়ে না। এই তোদের গার্ডিয়ানের নাম্বারগুলো মেসেজ করতো, গার্ডিয়ানের নাম্বারগুলো মেসেজ কর। আমি তো গাজীপুর থেকে আইসা ক্লাস নেই, এটা তোমাদের হচ্ছে গিয়ে কি বলবো না। আমাকে বিগত এই 25 বছর জীবনে আমার বাপ মা কোনোদিন আমার পড়ার জন্য বলে নাই। তো যখন হচ্ছে গিয়ে কি বিশেষ পিরিয়ডে হয়ে গেছে, আমার বাপ আমার ক্লাস 10 এর মতো করে পড়াইতেছে। কথাটা বুঝতেছো? মানে মোবাইল নিয়ে খাড়া থাকলে তোমরা যখন পড়তেছো, আমি মোবাইলে ক্লাস করতেছি, সারাদিন খালি মোবাইলটাই টিপস, পড়বি কোন সম। কথাটা বুঝতেছো? আর আমার বাপের কাছে জোরে যদি কেউ না পড়ে তাহলে তার পড়ার কোনো দাম নাই, সে জোরে পড়াটারে খুব অ্যাপ্রিসিয়েট করে। কথাটা কি বুঝতে পারছেন? রাইসুল জুহলা। আচ্ছা, হ্যাঁ। তাহলে নারায়ণ সিং, এই নারায়ণ সিং কার গুপ্তচর ছিল? এই নারায়ণ সিং নবাবের গুপ্তচর ছিল।
আর ওমর বেগ কার গুপ্তচর ছিল? ওমর বেগ হচ্ছে গিয়ে কি মীর জাফর আলীর গুপ্তচর ছিল। ওমর বেগ কার গুপ্তচর ছিল? মীর জাফর আলীর হইতেছে গিয়ে কি গুপ্তচর হচ্ছে গিয়ে কি ছিল। তারপর আমরা চলে যাব, লেখো যে কোম্পানির বেতনভুক্ত কর্মচারী কত? 20 টাকা। কয় টাকা? 20 টাকা। কিন্তু এক একজনের ব্যাংক ব্যালেন্স হলো কি 20,000 টাকা। কত হাজার টাকা? 20,000 টাকা। অর্থাৎ কোম্পানির যে কর্মচারীরা ছিল তারা যে কি পরিমাণ দুর্নীতি করছে এটা হচ্ছে গিয়ে কি দেখ, সরি 20 টাকা না, সরি 70 টাকা, সরি 70 টাকা। তাহলে হচ্ছে গিয়ে কি কোম্পানির 70 টাকা বেতনের কর্মচারী এই লর্ড ক্লাইভ, তারপরে ওয়াটস, হলওয়েল, এরা হচ্ছে গিয়ে কি ছিল, কিন্তু তাদের ব্যাংক ব্যালেন্স কত ছিল? এক একজনের 20,000 টাকা করে। তখন তারা কি পরিমাণ লুটপাট করছে একটু চিন্তা করে দেখো। বলা আছে কোহিনূর আমাদের ছিল, সেই কোহিনূর দেখতে যাই আমরা এখন কি করি, যে ব্রিটিশ মিউজিয়ামে টিকিট কেটে তারপর দেখতে, অথচ কোহিনূর আমাদের হচ্ছে গিয়ে কি ছিল। আচ্ছা, তোমরা তো হচ্ছে গিয়ে কি জানো যে আমি যে বাংলাদেশি না? তোমরা কি জানো আমি যে বাংলাদেশি না? তোমরা কি জানো আমি যে বাংলাদেশি না? মানে আমার দাড়িগুলো হইতেছে গিয়ে কি লাল হয়ে যায় আর কি, বুঝছো? তা আমার যদি কেউ জিজ্ঞেস করে যে তোর দাড়িগুলো কেন লাল হয়ে যায়, তখন আমি বলি আমি তো বাংলাদেশি না। কয় কেন? আমার দাদির সাথে লর্ড ক্লাইভের একটা গোপন সম্পর্ক ছিল। যখন লর্ড ক্লাইভ 13 জাহাজ বইরা হচ্ছে মালপাতি নিয়ে ভারতবর্ষ থেকে ইংল্যান্ডে চলে যায়, তখন আমার দাদি ভাত রাঁধতেছিল আর কি। এই জন্যে আমার দাদি আর আমেরিকা যাইতে পারে নাই। তো আমরা যদি আমেরিকা বা ইংল্যান্ডে যদি চলে যেতাম, তাইলে তুমি চিন্তা করো যে আর তো বাংলা তোমাদেরকে পড়াইলাম নইলে। তাহলে দেখো বেতন কত? 70 টাকা। আর হইতেছে গিয়ে কি ব্যাংকে তাদের এক একজনের আছে কত? আছে হচ্ছে গিয়ে কি 20,000 টাকা। তারপর হচ্ছে গিয়ে কি লেখো, লেখো উমিচাঁদ, লেখো উমিচাঁদ, উমিচাঁদ, উমিচাঁদ লেখো যে হচ্ছে গিয়ে কি 30,000 কমা হইতেছে গিয়ে কি 20,000 টাকা। মানে তোমার কি করছে, উমিচাঁদ ইংরেজদের কাছ থেকে 20,000 টাকা ঘুষ দাবি করছিল, মানে তাকে সিগনেচার করাইছে, কিন্তু সে দাবি করছিল কত হাজার টাকা? 30,000 টাকা। তাইলে তাকে কি করছে, 30,000 টাকা সে কি করছে, দাবি করছে, কিন্তু তাকে দেওয়া হয়েছিল কয় টাকা? তাকে দেওয়া হয়েছিল হচ্ছে গিয়ে কি 20,000 টাকা, তাও দেওয়া হয় নাই। আমরা যে দেখবো যে শেষ মুহূর্তে সে পাগল হয়ে গেছিল, তাকে একটা জাল কাগজে সিগনেচার করানো হয়েছিল। কোন কাগজে সিগনেচার করেছিল? জাল কাগজে। তারপর হচ্ছে লেখো মোহাম্মদী বেগ, লেখো মোহাম্মদী বেগ, জলেতে অস্ট্রেলিয়া নাকি ভাইয়া? অন্তর, তুই কি আমার স্বাস্থ্য দেয়া কইলি? অস্ট্রেলিয়া নাকি? অন্তর, তুই কি আমার স্বাস্থ্য দেয়া কইলি? আলার দুঃখে পোলাপান। তাহলে কি তোরা তারেক ভাইরে কি বলবি? তারেক ভাই কি দেশি, পুরা দেশি? আচ্ছা দেখো, তাহলে মোহাম্মদী বেগ লেখো 10,000 অবলিক 5,000 অবলিক কলকাতা, অবলিক কোন কাতা? কোল হইতেছে গিয়ে কি কাতা। জি না ভাই, লাল দেখে কইলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার গান করে না? না না, স্যার গান করে না, স্যার এটা গজল গাইছে। আচ্ছা দেখো, মোহাম্মদী বেগ বলছে মোহাম্মদী বেগ সিরাজউদ্দৌলাকে মারার জন্য কয় টাকায় চুক্তি করছিল? 10,000 টাকায়। তাকে অ্যাডভান্স দেওয়া হয়েছিল কয় টাকা? 5,000 টাকা। আর এই মোহাম্মদী বেগকে আলীর বর্দী খান কলকাতার রাস্তা থেকে তুলে এনে সে কি করছিল? সেনাবাহিনীতে তো হচ্ছে গিয়ে কি চাকরি দিছিল। কোথায় হচ্ছে গিয়ে কি চাকরি দিছিল? সেনা বাহিনীতে। বুঝতে পারছি? সেনা হচ্ছে গিয়ে কি বাহিনীতে। তাহলে মোহাম্মদী বেগ 10,000, 5,000 এবং কি কলকাতা, সবাইকে আমরা বুঝতে পারছি। তারপর হচ্ছে গিয়ে কি লেখো কারাবন্দি বা ধরা খায়, কারাবন্দি বা হইতাছে গিয়ে কি ধরা খায়। বলো সিরাজউদ্দৌলা কারাবন্দি হয়েছে বা ধরা খাইছে কোন জায়গার ভিতরে? সিরাজউদ্দৌলা কারাবন্দি হয়েছে বা ধরা খাইছে কোন জায়গার ভিতরে? বাচ্চারা একটু কমেন্ট করো প্লিজ।
সেনা তাজমহলে মানে এই তাজমহলে মানে সিরাজউদ্দৌলা তাজমহল গেছিল কি লিগা? এই আরেকটু ভগবান শালায়, ভগবান শালা না রে, ভগবান গোলা, কয় ভগবান শালা, ভগবান রে শালা গেলে ইজ্জত থাকবো রে। এবার হচ্ছে গিয়ে কি দেখো, একজন বলছে তাজমহলে, আচ্ছা নারী জাতি কে কে আছো যে হচ্ছে গিয়ে কি যার তাজমহল লাগবো? নারী জাতি কে কে আছো যে আমার তাজমহল লাগবে, প্রেমের তাজমহল? কার কার লাগবে? নারী জাতির কার কার হচ্ছে গিয়ে কি তাজমহল লাগবে একটু বলো। শোনো, প্রত্যেকটা নারী তার হচ্ছে গিয়ে কি প্রেমিকা বা জামাইয়ের কাছে বলে যে তুমি কি আমার প্রেমের জন্য একটি তাজমহল বানাই দিতে পারবা? তো প্রত্যেকটা প্রেমিকও বলে হ্যাঁ তাজমহল বানাই দিতে পারবো। একটা জিনিস মনে রেখো যে মমতাজ শাহজাহানের অষ্টম বউ ছিল। তোমার যদি তাজমহল বানাইতে হয় তাহলে আমার আগে 7টা বিয়ে করতে দিতে হইব, কারণ অষ্টম নাম্বার বউ বিয়ে করতে সময় হইতেছে গিয়ে তাজমহল বানাবো। আর মমতাজ তার 14তম সন্তান প্রসব করতে যাই সে মারা গেছে। কথাটা বুঝতেছ? তার মানে যেই মাইয়ার তাজমহল লাগবে সে 703-এর ঘর করতে হবে এবং আগে 13টা সন্তান পয়দা করতে হবে, নয়তো তো তাজমহল বানানো যাবে না। তোমরা খালি তাজমহলটাই দেখবা, এই তাজমহলের পিছনে মমতা যে কত কাম করছে এইটা দেখবা না, তা তো হবে না। বুঝতে পারছি? তাহলে হচ্ছে গিয়ে কি তাজমহল লাগলে যাদের এই কাজ হচ্ছে গিয়ে কি করবা। তারপর লেখো যে হচ্ছে গিয়ে কি ওয়ার্ডস, লেখো ওয়াটসের সই মানে কি স্বাক্ষর নকল করে। ওয়াটসের সই বা স্বাক্ষর নকল করে কে বলছে? লুসিংটন। অর্থাৎ এই যে হচ্ছে গিয়ে কি জাল দলিল গুলা যে বানাইছে, সে জাল দলিল গুলো হইতেছে গিয়ে কি করছে যে হচ্ছে গিয়ে কি এগুলো সব কি করছে? লুসিংটন তোমার কি করছে হচ্ছে গিয়ে কি ধরা খাইছে। কথাটা বুঝতে পারছি? কারো লাগবে? মেয়েরা দিয়ে এখানে চুপ হয়ে গেছে। ইয়ে কই রে, কি জানো কয় সিনথিয়া মেহরিন কই রে, তোর লাগবো? আচ্ছা, তারপরে হইতেছে গিয়ে কি আরেকটা জিনিস আমরা আরেকটু হচ্ছে গিয়ে কি দেখতেছি। আচ্ছা, দুর্গের সেনা অধ্যক্ষ একটু লেখো যে হচ্ছে গিয়ে কি দুর্গের সেনা অধ্যক্ষ কে ছিলেন? দুর্গের সেনা অধ্যক্ষ কে ছিলেন? লেখো মানিক চাঁদ। দুর্গের সেনা অধ্যক্ষ কে ছিলেন? লেখো মানিক চাঁদ। দুর্গের সেনা অধ্যক্ষ কে ছিলেন? লেখো মানিক চাঁদ। তোর লাগতো না? সুমাইয়া, ইমরান, সিনথিয়া, তোর লাগবো তাজমহল? লাগলে ক। তারপর একটু হচ্ছে গিয়ে কি দেখবা, যখন তোমরা সিরাজউদ্দৌলা হচ্ছে গিয়ে কি নাটকটা হইতেছে গিয়ে কি পড়বা, সিরাজউদ্দৌলা নাটকে মোটামুটি এইগুলো হইতেছে গিয়ে কি তোমার আমাদের নৈবিত্তিক ছিল বা পড়ানো হইতেছে গিয়ে কি ছিল। এখন দেখো সিরাজউদ্দৌলা নাটকের কিছু বিখ্যাত লাইন একটু লিখে নাও। সিরাজউদ্দৌলা নাটকের কিছু বিখ্যাত লাইন বলছে, আমার আশার সাথে ভরসা, ভরসার সাথে হচ্ছে গিয়ে কি বাস্তবের কোনো মিল নাই। লেখো খাতার ভিতরে হচ্ছে গিয়ে কি লেখো বিখ্যাত লাইন। লেখো আজ আমার নালিশ আমার বিরুদ্ধে। লেখো আজ আমার নালিশ আমার বিরুদ্ধে। আজ আমার নালিশ আমার বিরুদ্ধে। বিখ্যাত লাইন একটু লিখে নাও। আজ আমার নালিশ আমার বিরুদ্ধে একটু লিখে নাও। স্যার আপনি আসামের মানুষ, তোর বাড়ি কি চট্টগ্রাম রে না সিলেট? একটু দেখো বলছে আজ আমার নালিশ আমার বিরুদ্ধে। এই লাইনটি কখন সিরাজউদ্দৌলা বলেছেন একটু মনে করে দেখো। সিরাজউদ্দৌলা যখন প্রাসাদ ষড়যন্ত্র মানে কি, যেমন যদি ক্ষমতায় যাওয়ার জন্য শেখ হাসিনার নিজের ছেলেপেলেরাই যদি কি করে তোমার হচ্ছে গিয়ে কি গ্যাঞ্জাম করে বা যদি কোনো ষড়যন্ত্র করে তখন তাকে বলে প্রাসাদ ষড়যন্ত্র। তো সিরাজউদ্দৌলার যেই ক্ষমতাটা আছে সেই ক্ষমতাটা নেওয়ার জন্য ঘসিটি বেগম, তার সেনাবাহিনীর যে সেনা অধ্যক্ষ মীর জাফর আলী খান, তারপর হচ্ছে গিয়ে কি শওকত জং, ইয়ার লুৎফা, এরা হইতেছে গিয়ে কি করছিল ঝামেলা করছিল। তখন
সিরাজউদ্দৌলা কি করছে, তোমার ইয়ের ভিতরে আসছে, নবাবের দরবারে আসছে, নবাবের দরবারে এসে বলছে যে আজ আমার নালিশ হলো আমার বিরুদ্ধে, যে আমি এখন পর্যন্ত বাংলার মানুষের দুঃখ দুর্দশা দূর করতে পারতেছি না, তাই আমাকে সকলে কি করুন, সহযোগিতা হচ্ছে গিয়ে কি করুন। তখনই তোমার সিরাজউদ্দৌলা কি করে, সকলের কাছে মীর জাফর আলীকে কোরআন শরীফ ছোঁয়ায়, অন্যান্য যারা আছে সবাই হচ্ছে গিয়ে কি কোরআন শরীফ হইতেছে গিয়ে কি ছোঁয়ায়। ময়মনসিংহের কামলা, তারপর লেখো যে হচ্ছে গিয়ে কি আজ আমার নালিশ আমার বিরুদ্ধে। তারপর লেখো শওকত জং নবাব হলে, শওকত জং নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে, সকলের উদ্দেশ্য হাসিল হবে, হাসিল হবে। এবার হচ্ছে গিয়ে একটু দেখো, যখন তোমার হচ্ছে গিয়ে কি অন্তর মানে ফুটিকে খাইয়া একজন মানুষ যে সাফা মারতারে, মানে আমি কোনো বিখ্যাত শিক্ষক না, আমি হইতেছি গিয়ে কি একজন সাধারণ মানুষ, আমি নিজে যেমনি বুঝি এমনি বুঝানোর হচ্ছে গিয়ে চেষ্টা করি, এত পাম মারা লাগবে না। আমাদের ডিমার্সের কথা তুমি তোমার জুনিয়রদেরকে বইলো এবং কি তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে বইলো, ইনশাল্লাহ তাইলেই হবে। আচ্ছা দেখো, বলছে শওকত জং নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে, এটা কে বলছে? এটা হচ্ছে গিয়ে কি বলছে, হইতেছে গিয়ে কি কে, আমাদের ঘসিটি বেগম বলছে যে এই যে যেই মীর জাফর আলী খান আছে, উমিচাঁদ আছে, তারপর হচ্ছে জগৎ শেঠ আছে, এরা তো বর্তমান নবাবের কাছে সন্তুষ্ট না, কারণ বর্তমান নবাব কোনো দুর্নীতি বা তাদেরকে কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। কিন্তু শওকত জং অর্থাৎ ঘসিটি বেগমের পালক পুত্র যদি নবাব হয়, তাহলে দেখো সকলেই কি করতে পারবে, দেশটাকে একবারে রাহাজানি করে খাইতে পারবে। এজন্য হইতেছে গিয়ে কি বলছে যে শওকত জং যদি নবাব হয়, তাহলে ইংরেজ পক্ষ এবং প্রাসাদ ষড়যন্ত্রের সকল পক্ষেরই কি হবে, সুবিধা হবে। কথাটা কি বুঝতেছেন? সুবিধা হচ্ছে গিয়ে কি হবে। তারপর তারপর লেখো, লেখো ইনি নবাব, লেখো ইনি কি নবাব নাকি ফকির, ইনি কি নবাব নাকি ফকির, একটু লেখো সবাই, ইনি কি নবাব নাকি ফকির, ইনি কি নবাব নাকি ফকির। এই আমি কি যেন অন্তরের কথার সাথে মিল রেখে একটু বলতে চাই, বুইরা বয়সে স্মৃতি মনে রাখার জন্য হইলেও ছেলেরা একটু শয়তানি করবা, শয়তানি, আমি কিন্তু বেয়াদবি বলতেছি না, এখনকার ছেলেপেলেরা শয়তানি বুঝে না, এখনকার ছেলেপেলেরা বেয়াদবি করে ফেলে। আমরা যখন হাই স্কুলে পড়ছি, শেষ ক্লাসে প্রত্যেকটা টিচার কার লগে প্রেম করছে, কিভাবে হচ্ছে গিয়ে সেকা খাইছে, তারপর হচ্ছে কি কি মজা করছে, সব আমরা যাই না আসছি। কথা বলতেছ, তুমি ক্লাসে শয়তানি করবা কিন্তু ক্লাসে বেয়াদবি করা যাবে না, বুঝতে পারছি? সুতরাং সবাই মজা করবা, যাতে বুইরা বয়সে যায় তো হচ্ছে কি বলতে পারো। বলছে ক্লাইভের উক্তি, প্রিন্স মিরাজ, ধন্যবাদ। বলছে ইনি কি নবাব নাকি ফকির। একটু দেখো, যখন হচ্ছে গিয়ে কি মীর জাফর আলী খানকে নবাব আসন করা হইলো, তো সে তো তেলবাস, কথা বুঝতেছো? তো এই যে আমাদের এখানে ডিউটি মাস্টারের চেয়ার আছে, তোমরা দেখতে পাচ্ছ না, তো সে চেয়ারটা মানে নবাবের যে আসনটা, সেই আসনটা এখানে রাইখা সে দাঁড়ায় রয়েছে। তো লর্ড ক্লাইভ এসে বলতেছে ইনি কি নবাব নাকি ফকির। তখন মীর জাফর আলী খান বলতেছে, আপনি যদি আমাকে হাতে ধরে বসায় না দেন, তাইলে তো আমি এই আসনে বসতে পারবো না। তুমি চিন্তা করো যে রাজা ইংরেজদের কাছে বশ্যতা স্বীকার করছে, রাজা ইংরেজদের সাথে কি স্বীকার করছে, বশ্যতা হচ্ছে গিয়ে কি স্বীকার করছে। এইটার ভিতরে অবশ্যই যে রাজা ইংরেজদের কাছে বশ্যতা স্বীকার করছে, এই লাইনটা থাকতেই হবে। রাজা বশ্যতা স্বীকার করে, রাজা ইংরেজদের সাথে হচ্ছে গিয়ে কি স্বীকার করে, বশ্যতা হচ্ছে গিয়ে কি স্বীকার করে, অর্থাৎ নত জানু হয়। এটা দিয়ে এটাই হচ্ছে গিয়ে কি বোঝানো হয়েছে। তারপর তারপর এই যে এখন একটা হইতেছে গিয়ে কি বিখ্যাত লাইন, লেখো সবাই মিলে বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো, সবাই মিলে বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো, বিক্রি করে দিচ্ছি না তো, এটা গুচ্ছতে প্রশ্নটা আসছে। সবাই মিলে বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো, এটা গুচ্ছতে হচ্ছে গিয়ে কি প্রশ্নটা আসছে। একটু দেখো,
গুচ্ছতে প্রশ্নটা এরকম ভাবে আসছে যে নিম্নের কোন লাইনটি দ্বারা সিরাজউদ্দৌলার দেশপ্রেম প্রকাশিত হয়? নিম্নের কোন লাইনটি দ্বারা সিরাজউদ্দৌলার কি প্রেম প্রকাশিত হয়? দেশপ্রেম প্রকাশিত হয়। দেখো, সরি, সিরাজউদ্দৌলার বলে মীর জাফর আলী খান। মীর জাফর আলী খান রে আমরা ছোট কাল থেকেই কি চিনি? আমরা হচ্ছে সিটার, বাটপার, বিশ্বাসঘাতক হিসেবে হচ্ছে গিয়ে কি চিনি। তো মীর জাফর আলী খান যখন হচ্ছে গিয়ে কি চুক্তিনামায় সিগনেচার করে, তখন বলে রায় বল্লভ আমরা দেশটাকে বিক্রি করে দিচ্ছি না তো। মানে সিরাজউদ্দৌলার মনের ভিতরে একটু হলো দেশপ্রেম ছিল, এই জন্য সে সিগনেচার করার আগে, দেখো একটা জিনিস, কেউ যদি নিয়মিত পাপ করে তখন তার কাছে কিন্তু পাপটাকে সিম্পল মনে হয়, স্বাভাবিক মনে হয়। কিন্তু যে জীবনের প্রথম পাপ করতেছে তার মনের ভিতরে কিন্তু একটা সংশয় থাকে, একটা দ্বিধা দ্বন্দ্ব হচ্ছে গিয়ে কি থাকে। বুঝতে পারছি? তো এইটা দ্বারা এইটা হচ্ছে গিয়ে কি বোঝানো হয়েছে যে সিরাজউদ্দৌলার দেশপ্রেম। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে সিরাজউদ্দৌলার হচ্ছে গিয়ে কি দেশপ্রেম। বুঝতে পারছি? তারপর 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 হচ্ছে গিয়ে কি আরেকটা, লেখো যে আসামির আবার সেই অধিকার থাকে নাকি, একটু লিখে রাখো। লেখো যে আসামির আবার সেই অধিকার থাকে নাকি, আসামির আবার সেই অধিকার থাকে নাকি, একটু দেখো প্লিজ। এইটা দিয়ে কি বুঝাইছে? এটা দিয়ে বুঝাইছে যে হচ্ছে গিয়ে কি সিরাজউদ্দৌলাকে যখন মৃত্যুবরণ করা হবে বা যখন তার মুক্তির অর্ডার আনা হয়েছে, সরি মুক্তির বলে মৃত্যুর অর্ডার আনা হয়েছে, তখন সিরাজউদ্দৌলা বলছে যে আমি এইখানে কি যেন কয় যে হচ্ছে গিয়ে কি জেলাল ব্যক্তির কোন হচ্ছে গিয়ে কি কি আছে কিনা, কোন স্বাক্ষর আছে কিনা তা সে হচ্ছে গিয়ে কি দেখতে চায়, তা সে হইতেছে গিয়ে কি দেখতে চায়। আঙ্কেল আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল। তখন তাকে কি করছে? অবজ্ঞা কইরা এই কথাটা হচ্ছে গিয়ে কি বলা হয়েছে যে আসামির আবার হইতেছে গিয়ে কি সেই অধিকার আছে নাকি। বুঝতে পারছি? তখন তাকে কি করেছিল? অবজ্ঞা কইরা হইতেছে এই লাইনটি বলা হয়। কি কইরা লাইনটি বলা হচ্ছে? অবজ্ঞা কইরা এই লাইনটি হইতেছে গিয়ে কি বলা হয়েছে। তাহলে সিরাজউদ্দৌলা যে হচ্ছে গিয়ে কি নাটকটা আছে এটা স্বাভাবিকভাবে কি ক্লিয়ার হয়েছে? আগামী ক্লাসে আমরা আরেকটু হচ্ছে গিয়ে কি ক্লিয়ার করে দেব। আজকে কি সিরাজউদ্দৌলার যে নাটকটা আছে সেই নাটকটা কি স্বাভাবিকভাবে কি একটু ক্লিয়ার হয়েছে? সবাইকে একটু বুঝতে পারছো? বলো যে হচ্ছে গিয়ে কি এটা সবাইকে একটু বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে তোমরা হইতেছে গিয়ে কি 8টার সময় আধা ঘন্টা পরে আবার যে টেস্ট পেপার সলভ ক্লাস থাকবে সেই টেস্ট পেপার সলভ ক্লাসে একটু সবাই জয়েন করে নিও। ঠিক আছে, সবাই 8টার সময় তোমাদের বন্ধু বান্ধব যারাই আছে তাদেরকে একটু আমাদের 8টার সময় টেস্ট পেপার সলভ ক্লাসে সবাই একটু যুক্ত করে নিও। ঠিক আছে, আর আধা ঘন্টা পরে হইতেছে গিয়ে কি আমরা টেস্ট পেপার সলভ ক্লাসে যাব। আজকে একটি ভালো কলেজ নটরডেম কলেজ আমরা হচ্ছে গিয়ে কি সমাধান করার চেষ্টা করব। বুঝতে পারছি? সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য একটু দোয়া করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।